গুড ডে সবাইকে। এইটফোল্ড প্যাথ টু সার্ভাইভাল অ্যান্ড প্রমোশন এই সিরিজের আজকে দ্বিতীয় ভিডিও। আজকে আলোচনা করব ইলাস্টিসিটি কিভাবে একজন কর্মীর কিংবা একজন উদ্যোক্তার সার্ভাইভ করার এবং প্রমোট হওয়ার অথবা ব্যবসাকে উন্নত করার একটা রাস্তা হতে পারে, সেই বিষয়ে আমি 8টি উদাহরণ সহ আলোচনা করব। আচ্ছা, ইলাস্টিসিটি বলতে সংক্ষেপে বলে ফেলি, আমি ফিজিক্সে তো ইলাস্টিসিটি মানে স্থিতিস্থাপকতা। হ্যাঁ, আমি ব্যবসার প্রেক্ষিতে বোঝাতে যাচ্ছি নতুন পরিস্থিতির সাথে পরিবর্তনের সক্ষমতা বা নতুন পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়ার সক্ষমতাকে ইলাস্টিসিটি বোঝাচ্ছি। উদাহরণস্বরূপ দেখেন, আমরা ডেয়ারি ফার্মের জন্য নেপিয়ার ঘাস, যেটা অনেক মোটামুটি লম্বা হয়, নেপিয়ার ঘাস আবাদ করি। অনেক বড় ঝড় আসলেও কিন্তু নেপিয়ার ঘাস বাতাসে কিন্তু দুলতে থাকে এবং সেটা মাটি থেকে উপরে যায় না, প্রচণ্ড বাতাসের গতিবেগে উপরে যায় না। পক্ষান্তরে কিন্তু অনেক বড় বড় গাছ, যেটা নেপিয়ার ঘাসের মতো ইলাস্টিক না, সেটা কিন্তু ঝড়ে উপরে পড়ে যায়। তো একজন কর্মী, একটা প্রতিষ্ঠানের কর্মী হিসেবে কিংবা একজন উদ্যোক্তা হিসেবে আপনার টোটাল চরিত্রকে আপনাকে এই নেপিয়ার ঘাসের মতো ইলাস্টিক বা স্থিতিস্থাপক করতে হবে। যে কোনো পরিস্থিতির সাথে পরিবর্তনের সক্ষমতা, মানিয়ে নেওয়ার সক্ষমতা রাখতে হবে। তাহলে আপনি আপনার কেরিয়ারে ফাস্টার প্রোগ্রেস করতে পারবেন, কেরিয়ারটা লং লাস্টিং হবে এবং পরিবর্তনের গতিবেগে আপনার কেরিয়ারটা উপরে পড়বে না মাটি থেকে। আচ্ছা, তো আমি গত ভিডিওর মতো 8টি উদাহরণ দেব। আচ্ছা, প্রথম বিষয় যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইনোভেশন রেজিস্ট্যান্স। আচ্ছা, ইনোভেশন রেজিস্ট্যান্সের বিষয় আমি টেক দিয়ে সহজে আগে বুঝাই, যেহেতু টেকটা সবাই কম বেশি বুঝবেন। তারপরে আমি মূলত নন টেক উদাহরণে আসবো, যেহেতু আমি একটা ট্রেডিং ব্যবসা করি যেটা মূলত নন টেক। হ্যাঁ, আচ্ছা, আপনি আগে গ্রাফিক্স ট্যাবলেটে হয়তো ছবি আঁকতেন বা কাগজেই ছবি এঁকে সেটা ফটোশপে ট্রান্সফার করতেন, সেখান থেকে সেই ফটো নিয়ে আপনি কোনো না কোনো ধরনের ডিজিটাল ব্যানার, কমিক্স বা এই ধরনের কাজ করতেন আগে। এখন অবশ্যই আপনি যদি পেশার হয়ে থাকেন, আপনি জানবেন যে মিডজার্নি এসছে। মিডজার্নি ছাড়াও আরও বেশ কিছু ওপেন সোর্স ফটো জেনারেটিং টুলস আছে। তো এখন আপনি বাধ্য হচ্ছেন সেগুলো ব্যবহার করতে। তো এটা একটা প্রসেস ইনোভেশন, ইন্ডাস্ট্রিতে একটা প্রসেস ইনোভেশন ঘটে গেছে। এবং এআই তো আরও অনেক কিছু, রিপোর্ট লেখা, সিভি লেখা থেকে শুরু করে অনেক কপিরাইটিংয়ের প্রসেস ইনোভেশন এনে দিয়েছে। তো আপনি অ্যাজ আ পার্সন যদি মিডজার্নি না শেখেন, এআই এর ব্যবহার না শেখেন, তাহলে কিন্তু আপনি আপনার এই পেশায় টিকতে পারবেন না বা ভালো করতে পারবেন না। এখন আমি নন টেক উদাহরণে আসি। আমাদের সিমেন্টের গোডাউনে সিমেন্ট আনলোড হয়। একটা সময় ছিল যখন একজন বৃদ্ধ কাকুকে বসিয়ে রাখা হতো, বালতি দেওয়া হতো আর কাঠি দেওয়া হতো। যখন গাড়ি থেকে 1 বস্তা করে সিমেন্ট নামতো, সে একটা করে কাঠি বালতির মধ্যে রাখতো। এইভাবে গাড়ির থেকে কয় ব্যাগ আসলো, কয় ব্যাগ কোম্পানিতে যোগ হলো, এই স্টক মেনটেন করা হতো। তো এটা কিন্তু একদম মানডেন এবং সেকেলে পদ্ধতি। কারণ এই পদ্ধতিতে একটা গাড়ি যদি 3 ঘন্টা ধরে আনলোড হয়, 3 ঘন্টা ধরেই একজনকে বসে থাকতে হচ্ছে। দ্বিতীয়, সামান্যতম কনসেন্ট্রেশনের ভুল হওয়ার জন্য মানে অনেক বড় একটা হ্যাসেল হচ্ছে যে 149 ব্যাগ নামলো না 150 ব্যাগ নামলো। দিন শেষে এই প্রসেসটা হাইলি প্রোন টু এরর, অর্থাৎ অনেক বেশি ভুল হওয়ার সম্ভাবনা ছিল। তো এখান থেকে বের হয়ে দেখেন, আমি একটা প্রসেস আপনাকে সাজেস্ট করি। সেটা হচ্ছে যে কাঠি দিয়ে বস্তা গোনার কিছু নাই। লেবাররা যখন সিমেন্ট আনলোড করবে, তারা 20টা করে বস্তার একটা খামাল করবে, 20টা করে বস্তার একটা খামাল করবে এবং প্রতি 50টা খামাল বা 50টা টাইলিং করার পরে তারা সেখানে একটা কার্ড প্লেস করবে। যেই কার্ডে আসলে লেখা থাকবে 50 × 20 1000, অর্থাৎ 1000 লেখা থাকবে। ফ্লোরে সেই কার্ডটা থাকবে, কার্ডে 1000 লেখা থাকবে। সো কার্ডে 1000 লেখা থাকবে। তো এতে যে লাভটা হবে, যখন একটা 1000 লেখা কার্ড এক্সপোজ হবে, আপনি বা আপনার স্টাফ জানবে যে 1000 ব্যাগ শেষ হয়ে গেছে এবং 1000 ব্যাগের অর্ডার দিতে হবে, অর্থাৎ একটা বিন সিস্টেম কাইন্ড অফ ফাংশন আপনাকে দেবে। তো এই জিনিসটা বুঝিয়ে দেওয়ার পরও আমাদের সেই পুরাতন কাকুকে অনেকবার বলতে হয়েছে, হাতে ধরে করিয়ে দিতে হয়েছে যে না ভাই, আপনার তো বসে বালতিতে কাঠি ফেলার দরকার নাই। আপনি লেবারদেরকে প্রপার খামাল করতে বলেন, খামাল গুনতে বলেন। 50টা খামালের পরে একটা 1000 লেখা প্লেস করেন, অথবা 25টা খামালের পরে একটা আপনি 500 লেখা কার্ড সেখানে প্লেস করেন।
আচ্ছা, সেকেন্ড আরেকটা উদাহরণ আমি দিই, টাইলস ক্যাটালগিং। প্রথম দিকে যখন আমি টাইলসের ব্যবসা শুরু করি, আমার গোডাউন ফাঁকা ছিল, প্রথম 2-4টা যে গাড়ি যখন আসে অনেক জায়গা ছিল, আমরা যত্রতত্র টাইলস নামিয়ে ফেলেছিলাম। এবং কিছুদিন পরেই বুঝলাম যত্রতত্র টাইলস নামালে টাইলসটা নামানো অনেক ফাস্ট হয়, কিন্তু টাইলসটা খোঁজা এক্সপোনেনশিয়ালি তত আরও বেশি দেরি হয়। যেহেতু টাইলসের অনেক কোড, সিমেন্টের মতো গোটা গাড়ি ভর্তি এক মাল আসে না, ধরেন মিনিমাম 15-20 কোডের মাল আসে। তো এরপরে আমরা আমাদের গোডাউনের বিভিন্ন এলাকাকে, যেহেতু অনেক বড় গোডাউন, বিভিন্ন অংশকে বিভিন্ন ব্লক নাম্বার দিলাম এবং ব্লক ওয়াইজ কোড ভাগ করে করলাম যে এই ব্লকে এই কোড নামবে, এই সাইজ নামবে, এ ব্লকে 24 টাইলস নামবে, বি ব্লকে 24-48 নামবে। কিন্তু এই প্রসেসে যে থিঙ্কিং, মানে গাড়ি নামানোর সময় চিন্তা করা যে কোথায় কোন মালটা নামবে, এই চিন্তা করতে অনাগ্রহ দেখলাম আমি আমাদের অনেক অ্যানালগ স্টাফের, এবং তাদের সাথে থেকে থেকে রীতিমতো 5বার 10বার এই কাজটা করিয়ে দিয়ে তাদের হ্যাবিট চেঞ্জ করার সম্ভব হয়েছে। মানে মনে রাখবেন, যাদের মধ্যে ইনোভেশন রেজিস্ট্যান্স আছে, তাদেরকে একটা নতুন অভ্যাস শেখাতে প্রয়োজনে সেই কাজটা আপনাকে 21 বার পর্যন্ত করতে হবে। এটা একটা সাইকোলজিক্যাল ফাইন্ডিং, যেটা আমি আপনার সাথে শেয়ার করলাম, যে একটা বর্তমান অভ্যাস থেকে একটা মানুষকে নতুন অভ্যাসে স্বাচ্ছন্দ্য বোধ করাতে হলে তাকে দিয়ে 21 বার সেই কাজটা করাতে হবে। তো ইনোভেশন রেজিস্ট্যান্স, আপনি যদি একটা স্টাফ হন, আপনাকে ইনোভেশন রেজিস্ট্যান্স থেকে বের হয়ে আসতে হবে। আপনাকে একই কাজ আগামীকালকে নতুনভাবে করার মতো দক্ষতা রাখতে হবে। আচ্ছা, নেক্সট আসি টিম ওয়ার্কের ব্যাপারে। আমার ব্যবসা ক্যারিয়ারে আমি দেখেছি অনেক এমপ্লয়িরা কেউ অনেকের সাথে ভালো টিম ওয়ার্ক করেন, আবার অনেকের সাথে একদম কাজই করতে চান না। একদম বেসিক জায়গা থেকে আসি, কেউ আছেন যে মহিলা স্টাফদের সাথে কথা বলতে না স্বাচ্ছন্দ্য বোধ করেন না, অনেক মহিলা স্টাফ অনেক পুরুষ স্টাফদের সাথে স্বাচ্ছন্দ্য বোধ করেন না কথা বলতে। ঠিক একইভাবে অনেক স্টাফদের মধ্যেই অভ্যন্তরীণ ডিসকমফোর্ট থাকে, বা অভ্যন্তরীণ ডিস্ট্রাস্ট থাকে, জেলাসি থাকে। তো আপনি মনে রাখবেন, অ্যাজ এ এমপ্লয়ি আপনাকে প্রতিটা ওয়ার্কার, প্রতিটা কলিগের সাথে টিম ওয়ার্ক করার অ্যাবিলিটি রাখতে হবে, তাহলে আপনি ফ্লেক্সিবল হবেন। আমি এই প্রেক্ষিতে প্রভু গৌতম বুদ্ধের একটা উদাহরণ দিব। গৌতম বুদ্ধের একজন সহকারী বা একজন ভিক্ষু, উনি খুব মানে একটা দাওয়াতে কিছু খাবার পেয়েছিলেন পাতে। তো সেখানে অনেক রকম তরি তরকারি ছিল, অনেক রকম ব্যঞ্জন ছিল, উনি খুব মজা করে খাচ্ছিলেন। তো আমি গল্পটা যেভাবে শুনেছি, প্রভু বুদ্ধ সেখানে এসে তার সামনে একটা লাঠি দিয়ে সেই খাবারগুলো সব ঘেটে দিয়ে বললেন, এখন তুমি খাও। তো বুদ্ধের মেসেজ ছিল যে আসলে মাংসটাও যতটুকু মজার, ডালটাও ততটুকু মজার, সবজিটাও ততটুকু মজার, খালি ভাতটাও ততটুকু মজার। আনন্দ তো আপনি আপনার মস্তিষ্কের মধ্যে সৃষ্টি করছেন। তো প্রকৃত সত্য দেখতে গেলে, প্রকৃত সত্য অনুধাবন করতে গেলে আপনাকে ভাতটা খেয়েও আনন্দ পেতে হবে, মাংসটা খেয়েও আনন্দ পেতে হবে, এবং সব কিছু একসাথে খেয়েও আনন্দ পেতে হবে। অর্থাৎ আপনি ইন দ্য মোমেন্ট যা করছেন সেই জিনিসটাকে উপভোগ করবেন। তো আমি বেশি দার্শনিক আলাপে যাব না, আমি বলতে চাইছি যে ভাত এবং মাংসকে আলাদাভাবে দেখলে হবে না, আপনাকে ঠিক একইভাবে আপনার প্রতিটা সহকর্মীর সাথে একই গতিতে, একই স্বাচ্ছন্দ্যের সাথে কাজ করতে পারতে হবে, তাহলে আপনি প্রতিষ্ঠানের জন্য ফ্লেক্সিবল হবেন। আচ্ছা, নেক্সট আসি। আমি আমার কেরিয়ারে কিছু এমপ্লয়িজ হায়ার করেছি যারা অতীতে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে খুব টাইপকাস্টেড কাজ করে এসছে। টাইপকাস্টেড কাজের উদাহরণ দেই, অ্যাকাউন্টসে কাজ করেছে কিন্তু শুধু ক্যাশ গণনা করেছে, ফ্যাক্টরিতে কাজ করেছে কিন্তু শুধু একটা কনভেয়ার বেল্ট দিয়ে একটা মাল এসছে, মালটা ঠিক সাইজের কিনা বা মালটা সংজ্ঞায়ন অনুযায়ী ঠিক মতো তৈরি হয়েছে কিনা, এই জিনিস মানে কোয়ালিটি চেক করেছে, কোয়ালিটি ইন্সপেকশন করেছে। তো যারা বছরের পর বছর শুধুমাত্র একটা ওয়েল ডিফাইন্ড কাজ করেন, তারা হাইলি ইলাস্টিক হন। একজন অ্যাকাউন্টেন্ট যে শুধু ক্যাশ গণনা করেছে, দেখা গেল তাকে দিয়ে একটা কাস্টমারের বিল করানো যায় না, তাকে দিয়ে একটা স্টক গণনা করা যায় না। একজন কোয়ালিটি ইন্সপেক্টর, সে শুধু কাপড়ের কোয়ালিটি চেক করে এসছে, তাকে দিয়ে নতুন একটা ডিজাইন সম্পর্কে তার কাছ থেকে কোনো পরামর্শ পাওয়া যায় না। তো এটাও মাথায় রাখবেন, এক্সট্রিমলি ফোকাসড কাজ করার সমস্যা হচ্ছে আপনি কিন্তু আর ডাইনামিক হতে পারেন না, আপনি নতুন কিছু চিন্তা করতে পারেন না। তো আপনার জব যদি এরকম হয়ে থাকে যে আপনি এক্সট্রিমলি ফোকাসড কাজ করছেন,
আপনি অবশ্যই সেই কাজ সংক্রান্ত নিত্য নতুন ইউটিউব ভিডিও দেখেন, ইন্ডাস্ট্রিতে নতুন কি হচ্ছে দেখেন, আপনি নিজের সাথে নিজে কিছু গেমস তৈরি করেন যে এই একই কাজ আমি অন্য কিভাবে করতে পারি। আপনাকে কন্টিনিউয়াস একটা ইনোভেশন চর্চার মধ্যে থাকতে হবে নিজের ইলাস্টিসিটি বিল্ড করার জন্য। আচ্ছা, নেক্সট ইস্যু টাইম ফ্লেক্সিবিলিটি। হ্যাঁ, আপনার প্রতিষ্ঠান আপনাকে একটা ফিক্সড ওয়ার্ক আওয়ার দেবে, আপনি সেই ওয়ার্ক আওয়ারে জব করবেন, আপনার পার্সোনাল লাইফ আছে, ঠিক আছে, কিন্তু ব্যক্তিগতভাবে পার্সোনাল লাইফ বলে আমি কোনো কিছুতে বিশ্বাসী না। আমি আমার টোটাল টাইম আমার ব্যবসা প্রতিষ্ঠানে দেওয়ার চেষ্টা করি এবং এর মধ্যে আমি যখন একটু সুযোগ সুবিধা পাই আমি আমার পার্সোনাল লাইফের কাজ করি, এটা আমার পার্সোনাল মতামত। বাট আমি বলতে চাইছি যে আপনার অফিস ক্লোজিং যদি 8টায় হয়, 8টা 1 বাজলেই যদি আপনার মেন্টাল প্রেশার শুরু হয়, তাহলে আপনি প্রতিষ্ঠানের জন্য হাইলি ইনফ্লেক্সিবল, হ্যাঁ, এবং হাইলি রিজিড একজন এমপ্লয়ি। আপনাকে প্রতিষ্ঠানের প্রয়োজনে আপনি যদি সার্ভাইভ করতে চান এবং প্রমোট হতে চান, আপনাকে অবশ্যই কোনো মাসের 2-1টা দিন 8টার জায়গায় 10টা হলেও ওয়ার্ক করার অ্যাবিলিটি রাখতে হবে। আচ্ছা, নেক্সট আসি আরেকটি উদাহরণে। আমার কিছু স্টাফ আছে যারা অনেক টেক ফ্রেন্ডলি, তারা প্রপারলি এক্সেলে ফাইল ফরম্যাট করতে পারে, বিলিং করতে পারে, কিন্তু ঠিক একই সমস্যা তাদের যে তারা একটা পার্টিকুলার কাজ ভালো করতে পারে, কিন্তু একটা বিল করার পরে একটা কাস্টমারের সাথে যে কমিউনিকেট করতে হবে এই জায়গায় তাদের স্কিল অনেক দুর্বল। অর্থাৎ একটা কাস্টমারের বিল তৈরি করলো, এখন একটা কাস্টমার 4 বছর ধরে মাল নিচ্ছে, তার 4 বছরের বিল তাকে জমা দেওয়ার পরে অবশ্যই সেই কাস্টমারের অনেক প্রশ্ন থাকতে পারে এবং কাস্টমার কিছু জিনিস বুঝতেও পারে, নাও বুঝতে পারে, কিছু লেখাকে সে ডাউটও করতে পারে। এখন এই বিলগুলো যে তাকে কনভিনিয়েন্টলি বুঝায় দিতে হবে, ধরেন 4 বছর আগে সে আনোয়ার সিমেন্ট নেওয়া শুরু করেছে কথার কথা 510 টাকা ব্যাগে, সেটা এখন বাজারে বিক্রি হচ্ছে 570 টাকা ব্যাগে। তো একই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে কাস্টমারের একই প্রোডাক্ট 510 টাকাতেও আছে, 570 টাকাতেও আছে। তো এই যে একটা কাস্টমারকে, শুনেন, দিন শেষে কেউ আসলে নাম্বারস দিয়ে সম্পর্ক তৈরি করে না। একটা কাস্টমার যে আপনার বিল দেখেই যে আপনাকে ট্রাস্ট করবে বিষয়টা সেটা না। কাস্টমার কিন্তু সাইকোলজিক্যালি আপনি কতটা কনফিডেন্টলি, কতটা সহজাতভাবে তাকে তার বিলটা বোঝাচ্ছেন সেটার উপরে সে কিন্তু ডিসিশন মেক করবেন সাবকনশিয়াসলি। তো এই বিষয়টা আমি বলতে চাইছি যে একজন কর্মীর জানা উচিত যে তাকে কম্পিউটারেও একটা বিল করতে পারা উচিত, একই সাথে ফ্লেক্সিবলভাবে সেই বিলটা কাস্টমারকে স্বাচ্ছন্দ্যের সাথে বুঝিয়ে দিতে পারা উচিত। তাহলে সেই এমপ্লয়িটা প্রতিষ্ঠানের জন্য মঙ্গলময়ী হবে এবং প্রতিষ্ঠানে ফার্দার প্রমোট হবে। এরকম ভুরি ভুরি উদাহরণ আছে আমার প্রতিষ্ঠানে, যে একটা পার্টিকুলার এমপ্লয়ি, মানে এর উল্টো দিকটা বলি, যে কাস্টমারের সাথে অনেক ভালো কথা বলতে পারে, কাস্টমারকে অনেক ভালো কনভিন্স করতে পারে, কিন্তু ধরেন একটা কাস্টমার যখন জানতে চাচ্ছে যে সে লাস্ট 3 মাসে কত টাকার মালামাল নিয়েছে, সে কুইকলি আমাদের ইআরপি সফটওয়্যার থেকে সেই তথ্যটা কিন্তু আর বের করে দিতে পারছে না। তো একই জিনিসের এপিট ওপিট, কেউ টেক ফ্রেন্ডলি কিন্তু কমিউনিকেশন ফ্রেন্ডলি না, কেউ কমিউনিকেশন ফ্রেন্ডলি কিন্তু টেক ফ্রেন্ডলি না। তো প্রতিষ্ঠানে সার্ভাইভ করতে গেলে আপনাকে অনেক ডাইনামিক হতে হবে, টেক ফ্রেন্ডলিও হতে হবে, কমিউনিকেশন ফ্রেন্ডলিও আপনাকে হতে হবে। আচ্ছা, নেক্সট ইস্যু হচ্ছে ফাংশনাল স্পেকট্রাম। অর্থাৎ প্রতিষ্ঠানে আপনি একটা কাজ করে আসছেন দীর্ঘদিন ধরে, অর্থাৎ ধরেন আপনি টাইলস সেলস করেন বা পেইন্ট সেলস করেন, এখন এই কাজটা আপনি ভালো পারেন, কিন্তু প্রতিষ্ঠান দেখলো যে সেলসের পরিমাণ বাড়ছে, প্রতিষ্ঠান নতুন 2টা শোরুম করতে চায়, আপনার আন্ডারে নতুন 2জন শিক্ষানবিশ বা ইন্টার্ন দিয়ে দিল এবং আপনাকে প্রতিষ্ঠান দায়িত্ব দিল যে তাদেরকে গ্রুম আপ করার জন্য। দেখা গেল যে, মানে আমি আমার প্র্যাকটিক্যাল লাইফ থেকে দেখে বলছি যে এরকম আমি পেয়েছি অনেক ভালো ভালো আমার এমপ্লয়ি যারা পার্সোনালি সেলস করতে পারেন, কিন্তু নতুন কাউকে সেটার ব্যাখ্যা কেন জানি করতে পারেন না। মানে এমন না যে তারা শেখাতে চাচ্ছেন না, কিন্তু ব্যাখ্যা করতে পারছেন না। তো আমি বলতে চাইছি যে ম্যানেজমেন্ট এমপ্লয়ি পেয়ারিং, অর্থাৎ আপনি একজন সিনিয়র ম্যানেজার, কোম্পানি আপনার আন্ডারে একজন নতুন এমপ্লয়িকে পেয়ার করে দিয়ে দেয়, যে মানে যাতে নতুন এমপ্লয় ডেভেলপ হতে পারে, এবং নতুন এমপ্লয় ডেভেলপ হলে আপনি নিজেই কিন্তু আরেকটা সিনিয়র রোলে চলে যেতে পারবেন, কারণ আপনি আগে যে রিপিটেটিভ কাজটা করছেন সেটা থেকে আপনি মুক্তি পাবেন। কিন্তু আপনি এই যে আপনার সাথে যাকে পেয়ার করে দেওয়া হলো ম্যানেজমেন্ট এমপ্লয়ি পেয়ার, তাকে কিন্তু আপনি আপনার পেয়ারকে কিন্তু আর শেখাতে পাচ্ছেন না। আপনি নিজে কাজটা পারেন কিন্তু শেখাতে পাচ্ছেন না। আমি একটা সহজ উদাহরণ দিয়ে বিষয়টা আমি বলি, যে আমি যে কথা বলছি আমার মস্তিষ্ক কিন্তু প্রতিটা শব্দ আমার অবচেতনে, আমি শব্দগুলো কিভাবে উচ্চারণ করব, আমার ঠোঁট কোথায় লাগবে, আমার জিহ্বা কোথায় মুভমেন্ট করবে, অবচেতনে সে কিন্তু চিন্তা করছে। দেখেন, আমি যদি কনসিয়াসলি সচেতনভাবে বলার চেষ্টা করি যে একটি কথা,
কথা আমি কিভাবে উচ্চারণ করলাম, আমাকে কিন্তু ভেবে ভেবে বলতে হবে আপনাকে। তো ঠিক এই কথাটাই আমি বলছি যে অনেক কাজ আপনি সচেতনভাবেই পারেন, অবচেতনভাবেই পারেন, কিন্তু সেই কাজটাও আরেকজনকে শেখানোর একটা ব্যাপার আছে। সেই শেখানোর স্কিলটাকে কিন্তু আপনাকে আয়ত্ত করতে হবে। পরিশেষে সবথেকে ইম্পর্ট্যান্ট কথা, আপনার প্রতিষ্ঠানে যদি আপনি একটা সিনিয়র রোলে থাকেন বা আপনি নিজেই যদি একজন উদ্যোক্তা হন, আপনাকে সবথেকে ফ্লেক্সিবল হতে হবে। আপনাকে আপনার প্রতিষ্ঠানের অ্যাকাউন্টস জানতে হবে, পারতে হবে। আপনাকে আপনার প্রতিষ্ঠানের HR পারতে হবে। আপনার প্রতিষ্ঠানের রাতের সিকিউরিটি গার্ডের কাজটাকে ভালোভাবে বুঝতে হবে। আপনার প্রতিষ্ঠানের ফাইন্যান্স প্রজেকশন করতে হবে, আপনার প্রতিষ্ঠানের মার্কেটিং করতে পারতে হবে, এবং এই সবগুলো কাজ আপনাকে নিজে করতে পারতে হবে। যখন একটা কাজ আপনি নিজে পারবেন, ভালোভাবে বুঝবেন, তখন সেই কাজটা আপনি আরেকজনকে সহজে ডেলিগেট করতে পারবেন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাজে লাগবে। ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।